নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাওর প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত সংবাদের দিকে। কৃষ্ণনগরে অবস্থিত বিজেপি দলের প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য দাবি করলেন, সাংগঠনিক রীতি অনুযায়ী এই বৈঠক। এছাড়াও রয়েছে কিছু আগামী কর্মসূচি সম্পর্কিত আলোচনা। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হল প্রদেশ মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং দায়িত্বপ্রাপ্ত কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া দেওয়ার সময় দাবি করলেন, সাংগঠনিক রীতি অনুযায়ী বিজেপি দল কিছুদিন পরপর স্বাভাবিকভাবে প্রত্যেকটা মোর্চাকে নিয়ে বৈঠক সংগঠিত করে। এই বৈঠকগুলোর মাধ্যমে সাংগঠনিক রীতিনীতি এবং কৌশল নির্ধারিত হয় বলে রাজীব ভট্টাচার্য অভিমত প্রকাশ করেন। আজকের এই বৈঠকে মূলত দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শাসনকালে 12 বছরের সময়ের ব্যবধানে মহিলাদের জন্য কি কি পদক্ষেপ বা কর্মসূচি গৃহীত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, এগুলো সম্পর্কে সকলকে অবগত করার জন্য মহিলা মোর্চা আগামী দিনে কর্মসূচি সংগঠিত করবে এবং এই সমস্ত কর্মসূচিগুলো সম্পাদনের ক্ষেত্রে নীতি নির্দেশিকা স্থির করার জন্য আজকের এই বৈঠক বলে দাবি করেছেন রাজীব ভট্টাচার্য। জনতা পার্টির সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আমাদের 7টি মোর্চা রয়েছে: যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা। তো আমরা এই সাংগঠনিক রূপকে আমরা বিভিন্ন সময়ে আমরা এই সাংগঠনিক মিটিং এবং এই মোর্চাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তাদের কর্মসূচি নিয়ে আমরা মিটিং করে থাকি। তারই অনুরূপ আজকে মহিলা মোর্চার অফিস বেয়ারার, জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। তার গুরুত্ব হচ্ছে আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছর পূর্তি সরকারের হচ্ছে। তো এই 12 বছরে মহিলাদের জন্য বিশেষ করে আমাদের মোদীজি এই জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন করেছে, তা জনসমক্ষে তুলে ধরার জন্য আজকের এই বৈঠকে রাজীব ভট্টাচার্য ছাড়াও প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা বৈঠকের কার্যকারিতা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফেসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচারে কর্ণধার নিবেদিতা চক্রবর্তী সহ ওনার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জনসমক্ষে। থানায় করা হয়েছে এফআইআর। রাজ্যব্যাপী প্রতিবাদী মানুষ চাইছেন সঠিক বিচার। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কোনো না কোনোভাবে সংবাদ মাধ্যম আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর এর পেছনে সম্পূর্ণ কৃতিত্ব নিজেকে সত্যবাদী, সব জানতা, তথাকথিত সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্ণধার হিসেবে পরিচয় দানকারিণী নিবেদিতা চক্রবর্তী। বিগত বেশ কিছু মাস ধরে নিবেদিতা চক্রবর্তী নিজেকে ফোকাসে রাখছেন, কখনো গোপন ক্যামেরা ব্যবহার করে, কথার জালে ভাসিয়ে, কিংবা কখনো নিজে মহিলা এই এক্সট্রা মাইলেজ নিয়ে গোটা রাজ্যের সংবাদ মাধ্যমকে রীতিমতো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হুমকির মুখে দাঁড় করিয়ে চলেছে এই নিবেদিতা। ফেসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার শ্রীমতী নিবেদিতা চক্রবর্তী তার স্বামী শ্রীযুক্ত রাম চক্রবর্তী সহ গোটা পরিবারকে ব্যবহার করে সংবাদ মাধ্যমের কথিত ব্যানারকে সামনে এনে যা খুশি তা করার চেষ্টা করছেন। তবে কথাই বলে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। যেই নিবেদিতা চক্রবর্তী প্রতিনিয়ত সমাজের জন্য, সমাজের পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, বিধায়ক, এমনকি প্রশাসনিক কাজকর্মের সমালোচনার মুখর থেকে কথিত ভিউ বাড়াতে ব্যস্ত ছিলেন, সেই নিবেদিতা চক্রবর্তী এবার ওনার পরিবারের মুখোশ এবার জনসম্মুখে উন্মোচিত। কি করছেন এই নিবেদিতা? ওনার স্বামীকে সাথে নিয়ে নিজের মেয়ের মিথ্যা পরিচয় তৈরি করে এবং সর্বস্ব মূল্যে সাংবাদিক হিসেবে নিজেকে জাহির করে ধলাই জেলার প্রত্যন্ত এক অসহায় মহিলাকে প্রতারণা করেছেন। যেই মহিলা নিজের দুইটা সন্তানকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছে, সেই মহিলাকে ভুলভাল বুঝিয়ে নিবেদিতা চক্রবর্তী তার কাছ থেকে নগদ 80,000 টাকা আত্মসাৎ করেছে। প্রতিশ্রুতি ছিল সিবিআই এর ব্যবস্থা করে দেবে, দোষীদের বার করবে, ইত্যাদি ইত্যাদি। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে প্রথমেই এই প্রকারের প্রবঞ্চনাকে তীব্র ভাষায় ঘৃণা করছি। তবে এটা ঘটনা। যেভাবে একজন অসহায় মাকে একজন মহিলা হয়ে নিবেদিতা চক্রবর্তী প্রতারণা করেছেন, এটা মানা যায় না, মেনে নেওয়া উচিত না।
নিবেদিতা চক্রবর্তী শুধুমাত্র সংবাদ মাধ্যমকে কুলুষিত করেছেন বা করছেন এমন না, গোটা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাপনাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করার চেষ্টা করছেন কথিত ফেসবুক চ্যানেলের কর্ণধার। আমরা যেহেতু সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সেই কারণে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন প্রশাসনের কাছে সুবিচার প্রত্যাশা করছি, ঠিক একই রকমভাবে আমরা চাইছি এই প্রকারের প্রবঞ্চকদের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে জেগে উঠুন। ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছে। টাকা আত্মসাতের প্রমাণ অধিকাংশ রাজ্যবাসীর কাছে পৌঁছে গেছে। একটা সংবাদ মাধ্যম হয়ে কিভাবে মানুষকে ঠকানো হয়েছে, কিভাবে সাধারণ মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করা হয়েছে, এই বিষয়টা রাজ্যের মানুষ মোটামুটি অবগত হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিনম্র নিবেদন, রাজ্যের স্বার্থে সংবাদ মাধ্যমের গরিমা রক্ষার স্বার্থে সঠিক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। যে সংবাদ মাধ্যম মানুষের আস্থার প্রতীক, যে সংবাদ মাধ্যম মানুষের ভরসার কেন্দ্রে থাকার কথা, যে সংবাদ মাধ্যমকে মানুষ সবার আগে বিশ্বাস করে, সেই সংবাদ মাধ্যমকে যারা কুলুষিত করে তাদের বিরুদ্ধে গোটা সংবাদ মাধ্যমকে এগিয়ে আসা উচিত বলে আমরা মনে করি। পাশাপাশি আজকের প্রতিবেদন থেকে আমরা দাবি করছি সমস্ত প্রত্যেকটা নিবেদিতা চক্রবর্তীকে খুঁজে বের করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন বুঝিয়ে দিক, প্রশাসন চলবে প্রশাসনের মতো করে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির নেতৃত্ব কৃতিদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে। রবিবার ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন। কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ফুলের তোড়া, কলম সহ শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ, রাজীব সরকার, মটুসী সাহা সহ অন্যান্যরা। হঠাৎ করে বামপন্থী যুব সংগঠনের এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সাড়া পড়ে যায়। ছাত্রছাত্রী এবং অভিভাবকরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। ডিওয়াইএফআই নেতৃত্ব বলেন, সংগঠন সারা বছরই ছাত্রছাত্রীদের পাশে আছে এবং তাদের ভবিষ্যৎ উন্নত রাখার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি মহকুমা কমিটির অন্তর্গত যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য আজকের এই উদ্যোগ, সংগঠনের উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করছি, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি। তাদের আগামীর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বলতর হয় সেই আমরা আশা করছি। অন্যদিকে দেশে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাম যুব নেতৃত্ব। তারা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দেশের 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। 17 জন পরীক্ষার্থী ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন। এই পুরো ঘটনায় বামপন্থী যুব সংগঠন দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সভ্য সমাজের বুকে আরও একটা কলঙ্কজনক অধ্যায়। তেলিয়ামুড়া থানা এলাকাতে 6 বছরের শিশুকন্যা ধর্ষিতা হলো 15 বছরের এক নাবালক দ্বারা। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে সর্বত্র। সভ্যতার বুকে কলঙ্কের কালি লেপন করে আরও একটা রোমহর্ষক ধর্ষণের ঘটনা সামনে এলো তেলিয়ামুড়া থানা এলাকা থেকে। এবার ধর্ষিতা হয়েছে 6 বছরের ফুটফুটে শিশুকন্যা। ঘটনার বিবরণে জানা গেছে, সংশ্লিষ্ট শিশুটির বাবা মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী এক 15 বছরের কিশোর তাকে ফুল দেওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে নারকীয় ঘটনা সংঘটিত করে। ঘটনার পর রাত্রিবেলা শিশুকন্যাটি শরীরে অস্বস্তি বোধ করলে মাকে জানায় বিষয়টা। এরপর পরিষ্কার হয়ে যায় যে নাবালক দ্বারা ধর্ষিতা হয়েছে মা বাবার আদরের ছোট্ট শিশু কন্যাটি। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানা সূত্রে দাবি করা হয়েছে, পক্সো আইনে প্রয়োজনীয় ধারা প্রয়োগ করে ঘটনা তদন্ত চলছে। রুদ্ধ হয়ে যাওয়া কণ্ঠে জীবনের এক চূড়ান্ত অভিজ্ঞতা অর্জনকারী ধর্ষিতা শিশুটির বাবা কাতরভাবে বিচার চাইছেন। আমরা বিকালে 3টার পরে আমরা ঘাস কাটতাম গেছি গরুর লেগে। আমার দুনু মায়ের ঘরে আসলো, শুরু মায়েরা ফুলের লেগে পাগল, ওয়ানে খালি ভর্তি করাইছি। সবার বাড়ি করে করে এক লাখ জায়গা ফুল আনতো, ফুলের লেগে পাগল। তে আয় আমরা ভাই তাইও আয় আমরা ভাই ফুল দিব ছেড়ে নিয়েছে, খারাপ কাজ করছে। আমরা তো কইতাই না, গাছ তুললে আইছে, আমরা এই ঘরে আসলো। সন্ধ্যার পরে কইতা থাকো মা আমি এনে দুঃখ পাই, ব্যথা করে।
ও মা দুকুয়াস করে খুলে জায়গাটা একটু কালো লাল হয়ে দিছে কালো হয়ে দিছে কিতে হয়েছে মা ভাই ওর আমার ফুল দিব কয়ে নিয়ে জানি আমার লোকিতা করছে মা রাত্রে ঘুমাইছে না আমি রাত্রে দোকান থেকে গেছি আমার আর কইছে না আমি দোকান থেকে গেছি সবজি বেচে 11টার সময় এবারে কইছে আমি রাত্রে বইয়ে দিছি আমি কি যাবো রমি মতো বুদ্ধি দিয়ে শুনছি আপনারা ঘুমাইছেও না খাইছেও না রাত্রে বইয়ে দিছে সকাল হয়েছে পরে আমদাই করে বাইরে কইছি আপনার মেয়ে না বয়স কত? 6 বছর হইছে না স্কুল ভর্তি করাইছি গল্প করেছি মায়ের ভাই ওই থেকে মনে হয় চাইতেছেন এখন? এখন আমার মায়ের সুস্থ বিচার দেন চাইতে দিতে আপনারা মামলা করবেন নি? গরম আমার গ্রামের মানুষ আছে তারা সবাই আয়ো বাসা গ্রামের মানুষ সবাই করবো সবাই খান নিবে তাদের কেন আছে গ্রামের মানুষ ওই আর পাবো গে পড়তেছে ভাই তোমরা এরা বাঁচাও আর করতো না এর মাও জানে ওরা করছে। পাশাপাশি এই ঘটনা প্রকাশিত হতেই স্থানীয়রা উত্তেজিতভাবে অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং দাবি করছে দ্রুততার সাথে যাতে কঠোরতম শাস্তি কার্যকর হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরে চাঞ্চল্যকর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যু মামলায় অবশেষে গ্রেপ্তার করা হলো এক অভিযুক্তকে। ধৃতের নাম কঙ্কন চৌধুরী। রবিবার ভোরে ধর্মনগর থানার পুলিশ বাড়ি থেকে কঙ্কন চৌধুরীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে পুলিশ। ধর্মনগর যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের মৃত্যুর 20 দিন বাদে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম কঙ্কন চৌধুরী। রবিবার ভোরে ধর্মনগর থানার পুলিশ ব্যবসায়ী হিসেবে পরিচিত কঙ্কন চৌধুরীকে তার ভৈরবটিলা বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সহ দেশের 5 রাজ্যে এবং ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর গত 4 মে রাতে ধর্মনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি তথা কাউন্সিলর রাহুল কিশোর রায়ের বাড়িতে দলের একাংশের দ্বারা হামলার অভিযোগ উঠেছিল। পরদিন ভোরে নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় রাহুল কিশোরের। রাহুল কিশোরের স্ত্রী এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা সহ বিভিন্ন অভিযোগ তুলে 7 জনের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা দায়ের করেছিলেন। যুবনেতার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে প্রায় 20 দিন বাদে রবিবার সকালে চাঞ্চল্যকর এই মামলায় ধর্মনগর থানার পুলিশ কঙ্কন চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা বিষয়টি মিডিয়ার সামনে স্পষ্ট করেছেন। কঙ্কন চৌধুরী ওনাকে ওনার এদিকে ভৈরবী সরণি ওয়ার্ড নম্বর 5 ধর্মনগর পিএস ওনার বাড়ি থেকে ডিটেইন করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। তাকে আজকে কোর্টে প্রেরণ করা হবে, তাই না? আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। ধৃত কঙ্কন চৌধুরীকে তদন্তের স্বার্থে আদালতে হাজির করে রিমান্ডের আর্জি জানানো হবে বলে থানার ওসি জানিয়েছেন। কিন্তু এই ঘটনায় আরো 6 জন অভিযুক্ত এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকায় সন্দেহ প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক দুর্ঘটনা জারি রয়েছে গোটা রাজ্য জুড়ে। রবিবার বিকেলে আমতলী বাইপাসে যাত্রীবাহী অটো দুর্ঘটনা আহত হলেন এক যুবক। পরবর্তীকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। বেপরোয়া যান চলাচলের ফলে রাজ্যে প্রতিদিন ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। বাড়ছে দুর্ঘটনা আহতের সংখ্যাও। শনিবার আগরতলায় সচিবালয়ের এক কর্মী সহ পৃথক দুর্ঘটনা আহত হয়েছিলেন 5 জন। তাদের মধ্যে কয়েকজন এখনো আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যেই রবিবার ফের দুর্ঘটনা ঘটল একাধিক জায়গায়। বিকেলে আমতলী বাইপাসে যাত্রীবাহী অটো উল্টে গুরুতর আহত হন এক যুবক। আহত যুবকের নাম বিকাশ সরকার, বাড়ি আগরতলার লঙ্কাপুরা এলাকায়। দ্রুতগতি যাত্রীবাহী অটো উল্টে এই দুর্ঘটনা ঘটে। বিকাশ সরকার রাস্তার পাশে ছিটকে পড়েন। তার পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কোন জায়গাতে হয়েছিল? ঘটনা তো হয়েছে আমরা কল করছি, আমরা আমতলী আছে থানার সামনে, আমতলী আছে থানার সামনে। আগে একটা স্পেশাল কল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা গেছি। গিয়ে দেখার পর আমরা তো দেখছি না ঘটনাটি, কিন্তু লুকটা পড়ে রয়েছে, ফ্যানটা অলরেডি বাড়িয়ে গেছে। তা আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি টিএমসি। লোকটার নাম কি জানা গেছে স্যার? হ্যাঁ, তার নাম? পেশেন্টের নাম হচ্ছে বিকাশ সরকার। কোন জায়গাতে বাড়ি? বাড়িটা অ্যাকচুয়ালি আমি রিপোর্ট, নিউজ নাও। আগামী 27 ও 28 জুন উদয়পুর পিআরটিআই অনুষ্ঠিত হবে স্বদেশী জাগরণ মঞ্চে ত্রিপুরা প্রান্তের এক বিশেষ বিচারবর্গ। সংগঠনের গোমতী জেলা শাখা সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে দেশের নাগরিকদের আহ্বান রাখা হয়েছে স্বদেশী পণ্য ব্যবহারের।
বিশ্বের বর্তমান পরিস্থিতিতে দেশের নাগরিকদের বেশি মাত্রায় স্বদেশী পণ্য ব্যবহার সহ সামাজিক মাধ্যমকে ইতিবাচক জাতীয় স্বার্থে ব্যবহারের বার্তা দিল স্বদেশী জাগরণ মঞ্চ। স্বদেশী জাগরণ মঞ্চের গোমতী জেলা শাখার উদ্যোগে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই বার্তা ছড়িয়ে দেন সংগঠনের নেতৃত্বরা। উদয়পুর বিএমএস কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের গোমতী জেলার সংযোজক গৌতম চক্রবর্তী, সহ সংযোজক নিরুপম সাহা, বিভাগ সংগঠক সৈকত ভৌমিক, কার্যকরী সদস্য পবিত্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক জাতীয় স্বার্থে ব্যবহার করতে হবে আহ্বান রাখে। একইভাবে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে পিএনজি এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানো, ইলেকট্রিক ভেহিকেল এবং ইলেকট্রিক বাস চালু করা, সরকারি উদ্যোগে সোলার শক্তির প্রসার এবং নদী পুনর্জীবন এবং হাইড্রো পাওয়ার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। দেশবাসীর ছোট ছোট ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আগামী দিনে একটি বড় জাতীয় পরিবর্তন সম্ভব হবে বলে সংগঠন নেতৃত্ব আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ এবং সমাজের সার্বিক কল্যাণে যে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন, সেই বার্তাগুলোকেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য এদিনের সাংবাদিক সম্মেলনে বলে উপস্থিত নেতৃত্বরা জানিয়েছেন। জনসচেতনতায় সংগঠনের উদ্যোগে আগামী 27 ও 28 জুন উদয়পুরস্থিত পিআরটিআইয়ে ত্রিপুরা প্রান্তের এক বিশেষ বিচারবর্গ আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলন থেকে এই কর্মসূচিতে সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।